আমার ডিভোর্স হয়েছে আজ দুপুরে। সন্ধ্যায় শুনলাম আমার হাজবেন্ডের প্রেমের বিয়ে হচ্ছে, তাও আবার তার এক্সের সাথে। তার বাড়ি একদমই তার পাশে। কিছুদিন পরে জানতে পারলাম আমাকে ডিভোর্স দেওয়ার আগে ঠিক 2 দিন আগে ওদের বিয়ে দিয়েছে ওর বোন। এটা শুনে আমি নিস্তব্ধ হয়ে রইলাম। উপায় না পেয়ে আমার ফ্যামিলি ডাক্তার নিয়ে আসলো। স্যালাইন দেওয়া হলো আমাকে। রাত 11টার দিকে স্যালাইন হাতে নিয়েই ফেসবুকে ঢুকলাম। দেখলাম আমার ব্লাউজ আমার বেনারসি পরে বউ সেজেছে। তারপর দিন থেকে দেশে অরাজকতার কারণে নেট বন্ধ ছিল, না হলে যে আরো কত কি দেখতে হতো তার ঠিক নেই। আমি জানি না কিভাবে আমি এগুলো সহ্য করেছিলাম। 2 দিন পর 2 রাত আমি এক ফোঁটা ঘুমাতে পারিনি। 3 দিন পর আমার ফুপুরা এসে আমাকে নিয়ে যায়, আমার বাবুকেও নিয়ে গেল। আমি সকালে গ্রাম থেকে এসেছি, আর দুপুরে আমার হাজবেন্ড তার অন্য বউ নিয়ে তার মামা বাড়ি ঘুরতে এসেছে। আমার শাড়ি পরিয়ে তার বউ বাড়ির সামনে দিয়ে গিয়েছে। আমার বাড়ির পাশে ওর মামা বাড়ি। জোর করে বিয়ে দিয়েছিল ওরা। তার মামা বলেছিল যে আমার ভাগ্নের সাথে তোমার মেয়েটা যদি বিয়ে দাও, আমার বাবাকে বলেছিল তোমার মেয়ে সারাটা জীবন অনেক সুখে শান্তিতে থাকবে। আর আমার বোন এত ভালো একজন মানুষ যে তার বাড়িতে গেলে তোমার মেয়েকে ছেলের বউ না মেয়ের মতো করে আদর যত্ন করে আগলে রাখবে। এ কথা শুনেই আমার মা বাবা রাজি হয়ে তাদের সাথে আমাকে বিয়ে দিয়েছিল। ওরা গ্রামে এসে 3-4 দিন ছিল, কিন্তু আমার ফ্যামিলি আমাকে কোনোভাবে জানতে দেয়নি ওরা গ্রামে এসেছে। এইটা শুনে আমি ঠিকমতো খাইনি, ঘুমাইনি। সবসময় মাথায় একটা কথাই কাজ করতো, আমার সংসারে এখন অন্য কারো। রাত হলেই আমার শুধু মনে পড়তো সেই মানুষটার পাশে এখন অন্য কেউ ঘুমায়, অন্য কেউ ওর গায়ের গন্ধ নিচ্ছে। দিন নাই রাত নাই, কখনোই আমি ঠিকমতো ঘুমাতাম না, খেতাম না। আমার শরীর দিন দিন খারাপ হতে লাগলো। দিন দিন প্রচুর দুর্বল মনে হচ্ছিল আমাকে। কয়েকদিন পরে আমাকে দেখে মনে হচ্ছিল যে আমার বয়স 50-60 বছর হয়ে গেছে। চেহারায় কি যে বাজে একটা অবস্থা হয়েছে। দিন দিন চিকন হতে লাগলাম, কালো হয়ে গেছি। কবে যে শেষ ভালোভাবে ঘুমিয়েছি তাও মনে নেই। প্রত্যেকটা মানুষ আমাকে বোঝাতে লাগলো ছেলের জন্য বাঁচতে হবে। আমি ধীরে ধীরে ছেলেকে নিয়ে দিন কাটাতে থাকলাম। প্রতিবেশীরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্যামিলি সবাই প্রচুর মানসিক সাপোর্ট দিয়েছে আমাকে, নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে। এদের অনুপ্রেরণায় আমি ধীরে ধীরে আমার ছেলেকে নিয়ে খুব সুন্দর করে জীবন কাটাতে লাগলাম। মূল কথায় আসি, একদিন বিকালে পাশের ভাষার এক ভাবি এসে আমাকে বলল আমার হাজবেন্ডের বর্তমান বউ নাকি ডিভোর্স দিয়েছে আমার হাজবেন্ডকে। আমি যেন ওদের মাফ করে দিই। ছেলের মুখের দিকে তাকিয়ে আমি যেন আবার ফেরত যাই। এখন মামার বাড়ি এসে ঘুরঘুর করতেছে, আমার জন্য কষ্ট পাচ্ছে। আমি ছোটবেলা থেকে এত আদরে মানুষ হয়েছি তা বলার মতো না। আমার বাবার অনেক সাধনার মেয়ে ছিলাম আমি। গালে তুলে না খাইয়ে দিলে খেতামই না। সেই আমি সংসার করার জন্য মুখ বুজে চাকরানির মতো জীবন পার করছি। অজস্র গালি শুনেছি, অনেক আঘাত পেয়েছি, অনেক কষ্ট সহ্য করেছি। তার মায়ের আঘাত, তার বোনের, তার অনেক আঘাত পেয়েছি। আর ওই সংসারে যে কত শত মার খেয়েছি আর অপবাদ শুনেছি তার কোনো অভাব নেই। গ্রামে এসেও আমি যখন আমার বাবার বাড়িতে এসেছি তখন আমার শাশুড়ি এসে আমার নামে অনেক বদনাম করে গেছে। আর এই গ্রামে আমার ননদ এসে কত অপবাদ দিয়ে গিয়েছে যে আমার কারণেই নাকি আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়েছে। আমার শাশুড়ি তো শুরু থেকেই আমাকে সহ্য করতে পারতো না। একই গ্রামের মেয়ে, আমাদের বাড়িতে কাজ করে ওদের একসময় পেট চলতো, এজন্য হিংসাটা চলেই আসতো। কিছুদিন ধরে আমার হাজবেন্ড বারবারই আমাদের বাড়ির আশপাশে ঘুরঘুর করতেছে। একদিন চলেই আসলো আমার ছেলেকে দেখার জন্য। দেখতে দেইনি আমি। এতদিন যে ছেলেকে না দেখে থাকতে পেরেছে সে সারা জীবনও থাকতে পারবে। আমার শাশুড়ি ননদ আমার হাজবেন্ড সবসময় অপবাদ দিয়েছে আমার কারণে ডিভোর্স হয়েছে। আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো আছি আমি। আমার ছেলেটাকে নিয়ে অনেক আনন্দে আছি, অনেক সুখে আছি। আমার চোখের মণি হয়ে আছে এই বাড়িতে। তার মামা মামি, নানা নানির চোখের আদরের মণি সে। এখন আমার জন্য একটু দোয়া করবেন আপুরা। আমার বাচ্চাটা যেন ওর বাপ দাদার মতো বৈশিষ্ট্য না পায়। অনেক কষ্টে আমার স্বামীকে আমি ভুলতে পেরেছি। এখন আমি যদি আবার ওই সংসারে ফিরে যাই আবার নির্যাতন শুরু হয়ে যাবে। আমি অনেক কষ্টে আমার হাজবেন্ডকে ভুলেছি। এখন আমি চাই না ওই সংসারে গিয়ে আমার বাকি জীবনটা শেষ করে দিতে। আমি আমার ছেলের মুখের দিকে তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। এরকমই একটা পোস্টের গল্প পড়ছিলাম একটা আপুর জীবন থেকে নিয়ে। আসলে এই ধরনের অনেক পরিবার আছে। তো সত্যি অনেক কষ্ট লাগলো। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এদিকে করলা দিয়ে আমি মুসুরের ডাল দিয়ে ভাজি করেছি। তো ভাজিটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।